কাঁটাতারের বেড়া ইস্যুতে কঠোর অবস্থানে বিজিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে ভারতের দূত। সীমান্ত অপরাধ দমনে কাজ করতে চায় দুদেশ। পুতুলের নামে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটিশ বিরোধী দলীয় নেতার। এবং জলে ভাসা ভেনিসের বুকে মিলবে বাঙালি খাবারের স্বাদ। বাংলাদেশি মালিকানায় নতুন প্রতিষ্ঠানে বাড়বে কাজের সুযোগ। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা আমরা এটা কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিলেন ভারতীয় হাইকমিশনার। বলেছেন, দুই দেশের বোঝাপড়ায় সীমান্ত কমাতে চায় দিল্লি। সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ ঢাকার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে তলবের জবাব দিতে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘন্টা। বৈঠকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় সহ অপরাধ মুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বৈঠকে। পরে সন্ধ্যায় এই বিষয়ে গণমাধ্যমে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডে এবং দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দিল্লিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে ঢাকা দিল্লি কাজ করবে বলেও জানান তিনি। প্রায়োগিক কর্মকাণ্ড। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
পূর্বাচলে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুজনেই আসামি। জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলাটিতে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় পুতুলকেও। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন মন্ত্রণালয়টির প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব। আসামিদের তলব করে চিঠি দিয়েছে দুদক। যে আসামিরা পলাতক, তদন্তের প্রয়োজনে তাদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের আরো 5টি রাজুকের প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে বাকি কাজ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। নানা সমালোচনার পর এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কনজারভেটিভ পার্টির এই নেতা বলছেন কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। এমনকি শেখ হাসিনা সরকারের সাথে তার যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত এবং এ বিষয়ে তার ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এদিকে টিউলিপকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে নিজ দলের সদস্যরাও। এমন অবস্থায় সিটি মিনিস্টার টিউলিপের উপর বাড়ছে চাপ। মাসুদ রানা, নিউজ 24। ফিজিওথেরাপি নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে যাচ্ছেন ছেলে তারেক রহমান। রোববারও বাসার খাবার নিয়ে স্ত্রী জুবাইদা সহ হাসপাতালে ঢুকতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। খালেদা জিয়া চিকিৎসার খবর নিয়ে পরে তারা ফিরে যান। এদিকে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ আমাদের জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে।
এজেন্সির প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চলতি বছরের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার 12 জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল 10টায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া মধ্যে জেদ্দায় এই হজ চুক্তি হয়। এদিন ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সাথে আলোচনা করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি হজ মন্ত্রণালয় থেকে মন্ত্রী স্বাক্ষরিত একটা চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। 14 ফেব্রুয়ারির পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষ এর দায়ভার নেবেন না। ইতালিতে দিনকে দিন বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য। পর্যটক নগরী ভেনিসে যুক্ত হলো আরও একটি বাঙালি খাবারের রেস্তোরাঁ। সম্পূর্ণ হালাল খাবার থাকায় নির্দ্বিধায় খেতে পেরে খুশি ভোজন রসিক মুসলিম প্রবাসীরা। ইতালির ভেনিস থেকে তিশা সুলতানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জলে ভাসা পর্যটক নগরী ভেনিস ছোট ছোট বোর্ডের সাথে দর্শনার্থীদের মুগ্ধ করবে হরেক রকম খাবারের হোটেল মোটেলও। ভিনদেশি খাবারের পাশে এবার যুক্ত হলো বাঙালি খাবারের স্বাদ। প্রথমবারের মতো জমকালো আয়োজনে বাংলাদেশি মালিকানায় খুলল গ্র্যান্ড পিয়াভে ফুড কোর্ট। উদ্বোধন করেন ভেনিসের মেয়র সিনর লুইজি বুরুনারো। মেধা শ্রম আর দক্ষতার প্রশংসা করেন মেয়র লুইজি বুরুনারো। উপস্থিত ছিলেন অচে সরে আল্লাহ কয়ে সিওনে সো সালে সিমানে ভেন তুরিনি অচে সরে সের ভিনসি আল চিন্তাদিনো পলিটিকে এডুকা চিভো লাউরা ভেসিও এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা বিস্ফোরণ বলবো এই কারণেই যে আসলে এত বড় আয়োজন মনে হয় বিগত দিনে কেউ দেখেনি। বিশেষ করে স্বয়ং এখানে যে আমাদের ভেনিসের যে মেয়র সিনিয়র লুইজি ব্রুনিয়ারো তিনি আমাদের যে ভূয়সী প্রশংসা করে গেছেন। ভেনিসে এমন প্রতিষ্ঠান বাড়ায় বাংলাদেশি কাজের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করি এখান থেকে আমরা ভালো খাবারের মান এবং ভালো সেবা পেয়ে থাকবো। আমাদের বাঙালি কমিউনিটির একটা বৃহত্তম আকারের একটা প্রতিষ্ঠান এটা। আমরা সকল বাংলাদেশি সহ যারা তাদের পরিচিত আছি সবাই যাতে সহযোগিতা করে। ইতালিতে এরকম করে আরো বাঙালিদের প্রতিষ্ঠান হয় তাহলে এটা আমাদের জন্য অনেক প্রাউড একটা বিষয় হবে, আমাদের কাজের সুযোগ আরো অনেক বাড়বে। হালাল খাবার থাকায় খুশি ভোজন রসিক কমিউনিটির ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট নিউজ 24। চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি সফররত চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সৌদি আরবে আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি খিফায়েতুল্লাহ কিসমত। পরে মেয়রকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি, সমবেত প্রার্থনা ও বাণী পাঠের মধ্য দিয়ে ওমানের আল সিব এলাকায় আল আহবাব রিসোর্টে মহাসাড়ম্বরে উদযাপিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন। সৎসঙ্গ ওমান রুই এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে গুরুভাই ও মায়েরা সপরিবারে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন চিত্তাকর্ষক হয়ে ওঠে। এ সময় বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতার শ্লোক আবৃত্তি, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যা সকলের মধ্যে মিলনের এক অনন্য মুহূর্ত তৈরি করে। সৎসঙ্গে প্রতি বছরের মতন এবছর আমাদের বনভোজন উৎসব পালন করেছি। মানে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সৎসঙ্গের গুরুভাইয়েরা এসেছেন এবং অনেক আনন্দ করেছেন এবং আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন। প্রবাসের সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ বেশি দিন চলতে পারে না।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় ইউরোপীয় ইউনিয়নের কাছে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপি। যাতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন প্রশ্নে তুলে ধরা হয় দলটির অবস্থান। আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। বৈঠকে দেশের অর্থনীতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। নির্বাচন ও সংস্কার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কি বলেছেন তা জানতে চাইলে কোনো উত্তর দেননি আমির খসরু। এদিকে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আশা করছি তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। সীমান্তে ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে যে কোনো পদক্ষেপের আগে দুই দেশের আলোচনা হওয়া দরকার। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একদিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করছে না ইসি। বলছে সবার আগে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনাকে সামনে রেখেই এগুচ্ছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় ইসিতে আনার পদক্ষেপ নেওয়া হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচন নিয়ে সরব রাজনীতির মাঠ। জাতীয় না স্থানীয় সরকারে ভোট আগে হবে, এ নিয়ে বিভিন্ন মত আছে সংশ্লিষ্টদের। রোববার কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ইসি সদস্যরা। আলোচনায় প্রাধান্য পায় জাতীয় এবং স্থানীয় নির্বাচন। পরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশনের মূল আগ্রহ জাতীয় নির্বাচনকে ঘিরে। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন মনে করেন জাতীয় পরিচয়পত্রের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা আইন সিদ্ধ নয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অংশীজনদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই ইসির একমাত্র লক্ষ্য। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আগামীর জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা। ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় সরকার। এ সময় রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরের একটি চিঠি হস্তান্তর করেন। প্রবাসের সংবাদে নিচ্ছে আবার একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এই ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট।
আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসেবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4 3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক, আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে, 6-4 8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4 9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। চায়ের নগর সিলেটে ঢাকা যেন পেল নতুন একটি প্রাণ। হারতে থাকা দলকে টেনে তুললেন লিটন দাস এবং তানজিদ তামিম। এই সিলেটেই ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তানজিদ তামিমকে নিয়ে গড়লেন বিপিএলে রেকর্ড গড়া পার্টনারশিপ। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনের মতোই এদেশের ক্রিকেটে সাকিব আল হাসান নামের নক্ষত্রের চিরতরে খসে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের নামই এখন অতীতের খাতায়। 6 নভেম্বর 2023 ভারত বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। ক্রিকেট দুনিয়ায় তোলপাড় করে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস, যার নেপথ্যে একজন সাকিব আল হাসান। মাঠে তার এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি অনেকটা নিশ্চিত তার। তবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের সেরা অলরাউন্ডারকে দলে না দেখে হতাশায় ডুবছেন সাধারণ ক্রিকেট ভক্তরা। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছি, ব্যাটিং করে 80 রানের উপরে করছে, একটা ইনিংস খেলছে, বাঙ্গা আঙ্গুল নিয়ে খেলছে সাকিব। তারপর ওই যে ম্যাথিউসকে টাইম আউট করে, সাকিবের জন্য সবকিছু। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাইছি, তাহলে সাকিবকে এবার কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে না? সাকিব ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। একটা সাকিবের মতো অলরাউন্ডার আমাদের দরকার, আর আমরা জিততে পারবো না কোনো ম্যাচে। তারা বলছেন যার কারণে লাল সবুজের পতাকা উড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে, তার সাথে এমন কিছু ঘটবে তা ভাবেননি কেউ। 17-18 বছর একটা প্লেয়ার টানা পারফর্ম করে গেছে দেশের জন্য, এখন হুট করে তার এমন ডাউনফল আসলে মানানসই না। এই যে হুট করে ওনার বোলিং নিষিদ্ধ কান্ট্রি খেলার পর থেকেই, তো এটা আমি এজ এ সাকিব ফ্যান এটা আমার জন্য অনেক বেশি দুঃখের। আমাদের দেশে যে এরকম অলরাউন্ডার আর দ্বিতীয়বার হবে কিনা তাও সন্দেহ আছে, তাই আমি চাই উনাকে দ্রুত আমাদের ক্রিকেট টিমে সংযুক্ত করা হোক। কেন সাকিব আল হাসানকে দলে রাখা হয়নি তার স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটার কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব। বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ করতে না পারায় কমপক্ষে বছর খানেক অপেক্ষা করতে হবে নতুন করে পরীক্ষা দিতে। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসরে যাওয়ার যে ইচ্ছে ছিল মিস্টার 75-এর তা আর পূরণ হলো না। তৌসিফুল হাসান, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।